এবার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নে 50,000 টাকা পর্যন্ত আগাম আয়কর বসাতে চায় এনবিআর। পিস্তল, রাইফেল সহ ব্যবহৃত অন্যান্য অস্ত্রেও কার্যকর হবে এই কর, যা আরোপ হতে পারে আসছে অর্থবছর থেকেই। এছাড়া অগ্রিম আয়কর বসছে বিদ্যুৎ চালিত বিলাসবহুল প্রাইভেট কারেও। তবে সাধারণের কথা বিবেচনায় বাতিল হতে পারে নিত্যপণ্যের উপর থাকা উৎসে কর। এমন সব প্রস্তাব অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেছে এনবিআর এর আয়কর অনুবিভাগ। বৃহস্পতিবার বাজেট বৈঠকে প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই যা কার্যকর হতে পারে নতুন বাজেটে। মইনুল হাসানের প্রতিবেদন। বর্তমান আইনে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে হয় প্রতি বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে, যা নিতে হয় জেলা প্রশাসকের দপ্তর থেকে। ব্যক্তিগত পিস্তল বা রিভলভারের লাইসেন্স নবায়নে 20,000 টাকা আর শটগান, রাইফেল বা বন্দুকের জন্য 10,000 টাকা ফি দিতে হয়, কিন্তু এতে নেই কোনো অগ্রিম আয়কর। তবে আয় বাড়াতে নতুন বাজেটে এবার সেখানেও হাত দিতে চায় এনবিআর। ফলে অস্ত্রভেদে লাইসেন্স নবায়নে আগাম আয়কর বসতে পারে 30 থেকে 50,000 টাকা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে যা কার্যকর হতে পারে আগামী বাজেটে। যদিও এই খাতের ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে ভ্যাট ও উৎসে কর দিতে হয় 25%। ফলে নতুন করে এ আইটি আরোপ হলে বাড়তে পারে অবৈধ অস্ত্র রাখার প্রবণতা। বৈধ অস্ত্রের যদি আপনি সঠিকভাবে মানুষের কাছে না রাখতে দেন, তখন অবশ্যই সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাবে। নিরাপত্তার কথা চিন্তা করে অথবা কারো শখের বশবর্তী হয়ে যারা শিকার করতে চান, সুতরাং তাদের টাকা বাড়লে বা ট্যাক্স বাড়লে হয়তো মনোকষ্ট কিছুটা হবে, কিন্তু তারা বৈধ পথ ছেড়ে অবৈধ পথে যাবে না, আমি এটা মনে করি না। নতুন বাজেটে দামি মোটরসাইকেল, প্রাইভেট কার, হেলিকপ্টার বা বিমানে বাড়তি আয়কর বসাতে চায় এনবিআর। একই সাথে দামি বা বিলাসবহুল ব্যক্তিগত বৈদ্যুতিক গাড়ির উপরও চিন্তা রয়েছে আগাম আয়কর বাড়ানোর। বর্তমানে কিলোওয়াট ভেদে যা সর্বোচ্চ 2 লাখ টাকা। সেই সাথে ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এনবিআর। সিটি কর্পোরেশন এলাকার জন্য বছরে যা হতে পারে 5,000 আর পৌরসভার জন্য 2,000 টাকা। বাদ যাবে না ইউনিয়ন পর্যায়েও। যদি ট্যাক্স নেটের মধ্যে নিয়ে আসা যায়, তাহলে তো রেজিস্ট্রেশন ফি এর উপরে এককালীন একটা চাপ সৃষ্টি না করেও এটা করা সম্ভব। সো আমরা যত মানুষকে আমরা ট্যাক্স নেটের আওতায় আনতে পারবো, আমরা যত প্রযুক্তিকে ব্যবহার করতে পারবো, তত আমরা এমন সমাধানের দিকে যাব যেটা নাকি ট্যাক্স পেয়ারের উপরে বাড়তি চাপ সৃষ্টি না করে। বর্তমানে নিত্যপণ্যের উপর থাকা 1% টার্নওভার কর নামানো হতে পারে যৌক্তিক পর্যায়ে। সেই সাথে দাম সাধারণের নাগালে রাখতে ধান, চাল, ভোজ্য তেল, চিনি, ডাল, আটা, ময়দা, পেঁয়াজ সহ বিভিন্ন মশলার উপর থাকা উৎসে কর বাতিলের প্রস্তাবও দিয়েছে এনবিআর। জনগণের একটা বড় অংশকে এই হাই ইনফ্লেশনারি প্রেসারের, যেখানে মানে মানুষের জনজীবন কষ্টের মধ্যে পড়েছে, সেই জায়গায় একটা সাময়িক হলেও বা ছোট হলেও রিলিফ দিতে পারে। নতুন বাজেটে ব্যক্তি পর্যায়ে সুদের আয়ের উপর উৎসে কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে সংস্থাটি। মইনুল হাসান, 71, ঢাকা। আসছে বাজেটে বহুল আলোচিত ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ থাকছে 14,500 কোটি টাকা, যা দেয়া হবে এডিপিতে রাখা বিশেষ থোক অর্থ থেকে। এছাড়া কৃষক কার্ডের জন্য থাকবে 1,400 কোটি, আর ইমামদের জন্য রাখা হয়েছে আরও 1,100 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, নতুন দরিদ্রদের জন্য সামাজিক সহায়তায় বরাদ্দ আনুপাতিক হারে বাড়ানো উচিত। ইমদাদ হোসেনের বিশেষ প্রতিবেদন। মেয়েদের কাছে, মায়েদের কাছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চায়। ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত উদ্যোগ। উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে গরিব মানুষকে স্বস্তি দিতে মাসে 2,500 করে নগদ টাকা দেওয়ার এই কর্মসূচি চালু হয় তারেক রহমানের সরকার ক্ষমতা গ্রহণের পরপরই। লক্ষ্য ধীরে ধীরে 4 কোটি পরিবারকে এর আওতায় নিয়ে আসা। চলতি অর্থবছরে এই খাতে কোনো বরাদ্দ না থাকলেও উদ্বোধন করা হয় সরকারি তহবিল থেকে। তবে আগামী অর্থবছরে সেজন্য রাখা হচ্ছে বড় অঙ্কের অর্থ। 71 হাতে আসা তথ্য অনুযায়ী 2026-27 ফ্যামিলি কার্ডের জন্য দেয়া হচ্ছে 14,500 কোটি টাকার বিশেষ বরাদ্দ, যা আসবে এডিপিতে রাখা সামাজিক উন্নয়ন সহায়তার থোক 17,000 কোটি তহবিল থেকে। আর একই জায়গা থেকে কৃষক কার্ডের জন্য দেয়া হবে আরও 1,400 কোটি টাকা। বাকি 1,100 কোটি টাকা বরাদ্দ ইমামদের জন্য। আমার মনে হয় যে এখানে অবশ্যই এখন একটা নতুনভাবে চিন্তা করার সময় আসছে। সোশ্যাল নেট থেকে
ক্রমান্বয়ে সোশ্যাল সিকিউরিটিতে চলে যাওয়া, এবং সেইটা হতে হবে কিন্তু সমন্বিতভাবে। এরার্স অফ ইনক্লুশন, এরার্স অফ এক্সক্লুশন, যার পাওয়ার কথা তিনি পান না, যে পাওয়ার কথা না তিনি পান, এইগুলোকে আমাদের তো এগুলো যাতে না হয় সেটা দেখতে হবে। সো এগুলোকে সমন্বয় করে ওই ডিজিটাল যে রেজিস্ট্রেশন যেটা করার একটা চিন্তাভাবনা হচ্ছে, এইটা করলে আমরা সমন্বয়টা আরেকটু বেটার করতে পারি। আগামী অর্থবছরে নতুন 40 লাখ নারী প্রধান পরিবারে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে সরকারের। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। দেশের 10টি ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠান থেকে 2.25 লাখ কোটি টাকা লুটে নিয়েছে বিতর্কিত এসালম গ্রুপ, যাতে সবচেয়ে বড় ক্ষতিতে ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটির বর্তমান শীর্ষ 20 খেলাপি প্রতিষ্ঠানের 15টি এসালমের। শুধু তাই নয়, বিপুল অর্থ খোয়া গেছে আর অন্তত 8 ব্যাংক থেকে। আব্দুল জাহের আনাসের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন মিরাজ সুমন। আর্থিক খাতের এক সময়ের আস্থা ও সাফল্যের বড় উদাহরণ ছিল ইসলামী ব্যাংক, কিন্তু 2017 সালে অনৈতিকভাবে তার নিয়ন্ত্রণ নেয় বিতর্কিত ইসলাম গ্রুপ। এরপর থেকে শুরু হয় ঋণ জালিয়াতি ও লুটপাটের মহোৎসব। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে বর্তমানে ব্যাংকটির খেলাপি ঋণ 94,322 কোটি টাকা। এর মধ্যে শুধু এসালাম গ্রুপ ও স্বার্থ সংশ্লিষ্ট 15 প্রতিষ্ঠানেরই 57,175 কোটি টাকা, যা মোট খেলাপির 62%। বিএপিএর তথ্য মতে এই প্রতিষ্ঠান থেকে নামে বেনামে 1,05,000 কোটি টাকার বেশি নেয় গ্রুপটি। আইনি প্রক্রিয়া শেষ না করে তো আর কারোর সম্পদ হয়তো গ্রহণ করা যাবে না ব্যাংকগুলোর পক্ষ থেকে। ফলে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আইনি প্রক্রিয়াটাকে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। ব্যাংকিং ব্যবস্থার বিষয় হলো যে এটা আমানতকারীর আমানত কিন্তু তারা ব্যবহার করেন। সুতরাং এইটার ভেতরে যে কর্পোরেট সুশাসন আছে, এটা ঋণ প্রদান থেকে ঋণ আদায় থেকে এই নিয়োগ প্রক্রিয়া সবগুলোকেই আমরা যুক্তভাবে কিন্তু দেখতে হবে, এবং সেইটা দেখভালের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। ইসলামী ব্যাংকের শীর্ষ 20 খেলাপি প্রতিষ্ঠানের 15টি এসালাম গ্রুপের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, যার মালিকানায় সাইফুল আলম, তার ছেলে আহসানুল আলম, জামাতা বেলাল আহমেদ এবং পরিবারের অন্যান্য সদস্যরা। আর একক প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি 13,000 কোটি টাকা রয়েছে এসালাম এডিবল অয়েলের নামে। এছাড়া 10,000 কোটি টাকার উপরে খেলাপি ঋণ এসালাম রিফাইন্ড সুগার ও এসালাম ভেজিটেবল অয়েলের। ছেলে আহসানুল আলম ও মা চেমনারার নামে প্রতিষ্ঠিত একাধিক কোম্পানির বিপরীতেও রয়েছে বিপুল খেলাপি। আর সাইফুল আলমের আত্মীয় আনসারুল আলম চৌধুরীর মালিকানাধীন ইনহেরিটেন্ট ট্রেডিংয়ের বিপরীতে 1,500 কোটি টাকা, বর্তমানে যা অস্তিত্বহীন বা নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠান। এছাড়া এসালামের ভাগ্নে মোস্তান বিল্লাহ আদিলের প্রতিষ্ঠান আদিল কর্পোরেশনের নামে 1,281 কোটি ও তার স্ত্রী সাদিয়া জামালের সাদিয়া ট্রেডিংয়ের খেলাপিও 1,193 কোটি টাকা। 1,000 কোটির উপরে খেলাপি আছে আরও অন্তত 3টি প্রতিষ্ঠানের। তখন কেন বাংলাদেশ ব্যাংক প্রশ্নটা তুলল না, সেটার উত্তর তো কারো কাছে নাই। একটাই উত্তর আছে যে তারা কোনো মতে সেটাকে ম্যানেজ করে নিয়েছে। মানে ওটা হয় বাংলাদেশ ব্যাংক দেখে নাই, মোটামুটি পার পেয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক কিছু রিকভারি হয়েছে, সেটা হয়েছে এইভাবে যে তাদের কিছু টিডিআর ছিল, লিয়েন্টেন করা টিডিআর ছিল, সেগুলো থেকে আমরা 5,000 কোটি টাকা বা 5,000 কোটি টাকা এরকম আমরা আদায় করছি। শুধু ইসলামী ব্যাংক নয়, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, সোশ্যাল ইসলামী, এক্সিম সহ অন্তত 10টি প্রতিষ্ঠান থেকে বিপুল অর্থ বের করে নেয় এসালাম গ্রুপ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি থেকে 45,336 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 23,500 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 13,500 কোটি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে নেওয়া হয় 13,500 কোটির বেশি। আগে এইগুলোকে ফ্রিজ করতে হবে, তারপর সেগুলোকে বিক্রয় করার অনুমতি নিতে হবে এবং বিক্রয়কৃত অর্থ দ্বারা তার লায়াবিলিটিস পরিশোধ হবে, এই ধরনের সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকতে হবে। তবেই এগুলি বিক্রি করে লোন অ্যাডজাস্ট করা সম্ভব হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর এসালামের 24 কোম্পানির 32 কোটি 10 লাখের বেশি শেয়ার অবরুদ্ধের আদেশ দেয় আদালত, যার মূল্য প্রায় 3,500 কোটি টাকা। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। ব্যাংক বহির্ভূত 5 আর্থিক প্রতিষ্ঠান বন্ধে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার প্রক্রিয়া শুরু হবে আগামী জুলাই থেকে। গতকাল গভর্নরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অবসায়নের তালিকায় থাকা 5টি প্রতিষ্ঠান হলো FAS ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং, যাদের খেলাপি ঋণের হার 93 থেকে প্রায় 100%। এসব প্রতিষ্ঠানে আমানতকারীদের অর্থ ফেরতে 5,000 কোটি টাকার প্রয়োজন, যার জন্য বাজেটে বরাদ্দের আশ্বাস পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। উচ্চ সুদহার, জ্বালানি ঘাটতি সহ নানা কারণে দেশের উৎপাদন খাত বড় ধরনের সংকটে পড়েছে। তাই শিল্প বাঁচাতে গভর্নরের কাছে একগুচ্ছ প্রস্তাব জানান দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। এ সময় বিআইসি সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, বন্ধ শিল্প কারখানায় অর্থায়ন না করে যেসব দুর্বল কারখানা এখনও টিকে আছে সেগুলোকে সহায়তা দিলে শিল্প ও কর্মসংস্থান রক্ষা করা সম্ভব হবে। এছাড়া শিল্প খাত সচল রাখতে কার্যকর মূলধন সহায়তা, বিদেশি রিফাইন্যান্সিং সুবিধা বাড়ানোর দাবি জানান তারা। বন্ধ হয়ে গেলে সেটাকে রিভাইভ করা আসলেই কিন্তু কঠিন। হয়তো কিছু কিছু ইন্ডাস্ট্রি হয়তো সার্ভাইভ করবে, বাট মেজরিটি ক্ষেত্রে ইট উইল বি ডিফিকাল্ট। এবং আসলে বন্ধ কেন হলো সেটাও কিন্তু আসলে দেখার বিষয় আছে। ইন্ডাস্ট্রি কিন্তু কারো কোনো ব্যক্তির সম্পত্তি না, এটা কিন্তু জাতীয় সম্পত্তি, যেগুলি পসিবিলিটি আছে। অত বন্ধর দিকে বা বন্ধ হয়ে গেছে বা পসিবিলিটি আছে, সেগুলি অবশ্যই কিন্তু সরকারের টেক কেয়ার করে সাপোর্ট দেওয়া উচিত। দর্শক, এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানাতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মেজবাহ, বাজারের কি অবস্থা? আমরা যতটুকু জেনেছি ডিমের ডজন 150 টাকার ঘর ছাড়িয়েছে। কেমন দেখছেন পরিস্থিতি, জানাবেন দর্শকদের। ফারুক, বাজারের অবস্থা বলতে গেলে যে ডিমের ডজন 150 টাকা ছাড়িয়েছে। আমরা যদি গেল 1 মাসের ব্যবধানটা টোটাল বলি, যে 1 মাসে আগে যে ডিম 110 টাকা ডজন পাওয়া যেত, সেটি 2 সপ্তাহ আগে কিন্তু 120 থেকে 30 টাকা হয়। এখন সেটি বিক্রি হচ্ছে কিন্তু 140 থেকে 50 টাকা, কোনো কোনো বাজারে এটি 160 টাকা পর্যন্ত চলে যাচ্ছে খুচরা বাজারে। সবকিছু মিলে ডিমের দাম তো বাড়তি রয়েছেই। একই সাথে আমরা দেখেছি, যদি একটু ব্যবধান যদি বলার 1 বছরের ব্যবধান যদি বলার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখেছি যে নিত্যপণ্যের বড় একটি অংশ, যে ডাল, মুদির যে দোকানগুলো, সেক্ষেত্রে আমরা 120 টাকার যে ডাল, সেটি কিন্তু এখন 150 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। সবকিছু মিলে বাজারের যে স্বাভাবিক গতি, সেটি কিন্তু আমরা দেখেছি জ্বালানি তেলের প্রভাবের পরে কিন্তু বেড়ে গেছে। বিশেষ করে এখন গ্রীষ্মকালীন সবজির বাজারে এখন বাজারের সরবরাহ কিন্তু রয়েছে, কিন্তু সেই দাম কিন্তু আমরা কমতির দিকে দেখছি না। বিশেষ করে পটল, ঝিঙা, ধুন্দুল থেকে শুরু করে সব সবজির দাম কিন্তু 80 থেকে 100 টাকার ঘরে, কোনো কোনো ক্ষেত্রে সজনা বা অন্যান্য সবজির ক্ষেত্রে কিন্তু 100 টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে। সবকিছু মিলে বাজারে কিন্তু আসলে স্বস্তি নেই। একই সাথে যদি বলার চেষ্টা করি যে অন্যান্য সবজির ক্ষেত্রে, সেটি কিন্তু বাজারে সবচেয়ে কম দামে সবজি ছিল পেঁপে, সেই পেঁপের দামও কিন্তু ছাড়িয়েছে 100 টাকার ঘর। অথচ এই গেল 2 সপ্তাহ আগেও যে পেঁপে কিন্তু 40 টাকা বাজারে পাওয়া যেত, সেটি কিন্তু এখন 150 টাকা কিনতে হচ্ছে। সবকিছু বাজারে কিন্তু আসলে স্বস্তির যে জায়গাটা, সেটি কিন্তু আসলে নেই। সব একটি জিনিস জানিয়ে রাখি, যে একটি সয়াবিন তেলের দাম কিছুদিন, ভোজ্য তেলের দাম কিন্তু কিছুদিন আগে বাড়ানো হয়েছে। সেই বাড়ানোর পরেও কিন্তু এখনো কিন্তু বাজারে স্বাভাবিক প্রক্রিয়া আসেনি। বাজার নিয়ে এই ছিল সবশেষ। ফারুক, মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিসবাহ সহকর্মী মিসবাহ হাসান জানাচ্ছিলেন আমাদের বাজার পরিস্থিতি। মধ্যপ্রাচ্য সংঘাতে মারাত্মকভাবে ব্যাহত হয় তেল গ্যাস সরবরাহ, যাতে অর্থনীতির চাকা স্থবির হওয়ার শঙ্কায় বহু দেশ। এ থেকে উত্তরণে বিকল্প জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বাড়ায় অনেকে। তথ্য বলছে, যেসব দেশ ও অঞ্চল কয়লার ব্যবহার বাড়াবে না বলে অঙ্গীকারাবদ্ধ, তারাও এখন ঝুঁকছে এ জীবাশ্ম জ্বালানির দিকে। বিস্তারিত নাদিয়া ইসলাম তুরির রিপোর্টে। আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিশ্বের বহু দেশে প্রতিনিয়তই বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। অর্থনীতির চাকা সচল রাখতে যাকে শক্তির উৎস হিসেবে বেছে নিয়েছে বহু দেশ। কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় তেল গ্যাসের সরবরাহ। এতে বিকল্প জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বাড়িয়েছে অনেকেই। বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনের 1/3 অর্থাৎ 33% আসে কয়লা থেকে, যা যে কোনো উৎসের মধ্যে এককভাবে শীর্ষে। আর এই কয়লার যোগানদাতা হিসেবে 1 নম্বরে চীন। তথ্য বলছে, বৈশ্বিক মোট উৎপাদনের অর্ধেকের বেশি আসে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি থেকে, পরিমাণে যা 4.78 বিলিয়ন টন। এছাড়া চীন, ভারত, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র সহ শীর্ষ 6 দেশের দখলে মোট সরবরাহের 87%।
উৎপাদনের পাশাপাশি কয়লার ব্যবহারেও শীর্ষে চীন, ভারত। দেশ দুটি খরচ করে বৈশ্বিক মোট ব্যবহারের প্রায় 70%। মূলত সর্বাধিক জনবহুল দেশ হওয়ায় তাদের চাহিদাও বেশ। এরপরে আছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও জাপান। মধ্যপ্রাচ্য সংঘাতে মার্চ-এপ্রিলে বিশ্বজুড়ে বেড়েছে কয়লার ব্যবহার, মাসিক সরবরাহের হিসেবে যা তৃতীয় সর্বোচ্চ। আশ্চর্যের বিষয় হলো, যেসব দেশ ও অঞ্চল ধারণা করেছিল নিজেদের কয়লার ব্যবহার কখনোই বাড়াবে না, তারাও এখন ঝুঁকছে কয়লার দিকেই। এই যেমন দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নে কয়লার সরবরাহ বেড়েছে 27%। শুধু তাই নয়, যেসব কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আপাতত বন্ধ রাখার কথা ছিল তার মেয়াদও বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। নাদিয়া ইসলাম তুলি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।